জন্মে কোন পুণ্য করছে এই কারণে চলে আসছে। আর আমরা পাপ করছি বিদায় ওর সাথে দেখা হয়েছে, আমার মেয়ে বিয়ে দিচ্ছে, আমার পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে গেছে। ডেইলি প্রত্যেকদিন আসতো ও, ওর মা বোন সব সময় আসতো। আমি তো দিতামই না বলছি ওকে, আমি ঝাঁটা দিয়ে পিটাবো বলছিলাম যে আমাদের ঘরে যখন গানের টিচার আসছিল একদিন, যখন ও এসে দেখতেছে মানে ও তো থাইল্যান্ড থাকে, একদিন হঠাৎ করে ও আসছে, তো বলতেছে যে এই এই গানের টিচার আসছে কেন, তখন আমি বলতেছি যে তোকে তো আমি মেয়ে বিয়ে দিবো এটাও বলি নাই, তুই আমার ঘরে কি কারণ আছে, আমি তো তোর সাথে এরকম মানে কথা দিনে যে তোকে মেয়ে বিয়ে দিব, তুই এখন বাইর হ আমার ঘর থেকে, আমি তোরা কেটে ফেলবো, ঝাঁটা দিয়ে বাইর করে দিছিলাম তো। আবার কি করে না করে আবার 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 ঢুকছে যে ওর ভাইয়ের এঙ্গেজমেন্টের কথা বলে ও আমার কাছে পা পা ধরে মাপ চেয়ে তারপর ঢুকছে যে ওরা আমাদের কর্মে ছিল, পাপ করছি, এই পাপের কারণে মেয়েকে দিতে বাধ্য হয়েছি আর কি। আর ওর মা তো বোন তো যেখানে যাই, কারণ আমরা হচ্ছে মধ্য ফ্যামিলির মা মা বাবা, মধ্যবর্তী ফ্যামিলির মা বাবা, কারণ আমাদের সবচেয়ে বেশি মান সম্মানটুকুই। আজকে তোমার সাথে যে খেলাটা খেলছে ওই খেলাটা সে আমার মেয়ের সাথে খেলতে চাইছিল, এখন আমার মেয়ে স্বইচ্ছাই ওকে ধরা দিচ্ছে যে মা থাক গিয়ে, ওর মা বাবা সব জায়গায় বলে বেড়াইছে যে দোকানে বলো, মার্কেটে বলো, কোনো ডাক্তারের কাছে বলো, ফুকপাড়া পশ্চিম পাড়া জলদি নিচেতলা মানে যেখানে যাই শুধু বলছে যে অমুকের ঘরের মেয়ে আমাদেরকে আনতেছে আমাদের ঘরে। আমরা যদি কারোর সাথে দেখা বলে যে তোমাদের মেয়ে তো বিয়ে ঠিক হয়ে গেছে, কোথায়, বলছে অমুকে, আমরা আর কিছু বলতে পারি না, কি জন্য বলতে পারি না, এখন তো সব জায়গায় এরকম ওদেরকে মানা করছি। তারপর যখন আরেকদিন কি করছে, গানের টিচার আসছে, তো ও যখন এরকম বেয়াদবি করছে আমি ওকে ডাইরেক্ট ঘর থেকে বাইর করে দিচ্ছি, এখন বাইরে আমার ঘর থেকে, আমি তোর কোনো মেয়ে দিব বলছি, বিয়ে দিব এটা বলিনি, আমি চোখ কাছে কোনো মেয়ে ইয়ে করিনি, এভাবে বলে বাইর করে দিয়েছিল। আবার কি করে না করে আবার সবাই মিলে আবার প্রায় প্রায় 1 মাস পর 2 মাস পর আবার মানে ইয়ে হয়ে গেছে, মানে বিয়ে করতেছে, মানে এমন এমন কোনো জায়গা বাকি রাখে নাই যে মেয়ে বিদেছে, তারা নিয়ে আমাদের বাড়ির সামনে চলে আসছে, আমাদের দোকানের সামনে। তখন আমি কি করছি, আমার কাকি শাশুড়ি ওই এমএলএ মামা বলে আমাদের দক্ষিণ দিকে, ওই উত্তর দিকে, ওদের বাড়িতে গিয়ে বলতেছি যে আমি কি এরকম এরকম রুজিতে এরকম এরকম আনছে, যে এখন আমি কি করবো। তো এখন ওখানে আমার মেয়ে বলতেছে, মা বলতেছে ওরা তো চারিদিক দিয়ে আমার নামে এখন বদনাম ছড়াই ফেলছে, কারণ আমাদের সবচেয়ে বেশি মান সম্মানটা মা আগে, মান সম্মান তারপর। ও ওকে থ্রেট দিছে যে তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে তোর অবস্থা অন্যরকম করে ফেলবো। তো বলতেছে যে ও যদি আমার ছবি নিয়ে নানা রকমের কাজ করে, এখন না এই এই 2025 সালে কিন্তু ছবি দিয়ে এমন কিছু করলে কোনো কিছু হয় না, কিন্তু আগে অনেক আগে 5 বছর আগে 10 বছর আগে কিন্তু অনেক মেয়ে আত্মহত্যা করছে কারণ এই নেগেটিভ ছবির জন্য, কারণ মা বাবারা বুঝতো না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মা বাপ যে আমরা ওগুলো বুঝতাম না তখন। এখন ফেসবুক ইউজ করতে করতে এখন অনেক কিছু দেখতেছে, অনেক কিছু শিখতেছে, অনেক কিছুর সাথে মোকাবেলা করছি, তখন তো মেয়েটাকে হারাইতাম তাই না, ও যদি এরকম করতো। আসল কথা হচ্ছে এখন তোমার মা শক্ত আছে, তোমার বাবা শক্ত আছে, তোমার ভাই আছে বিদায় তুমি শক্ত, তোমার বোন আছে বিদায় তুমি শক্ত হয়ে দাঁড়াতে পারছো না রে। এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা যদি আমাদের সাথে 5 বছর আগে ঘটতো, আমাদের ফুল ফ্যামিলি মারা যেত, হতো বিষ খেয়ে মানে মরে যেতাম, যে কারণ এরকম, কারণ ওই সময় এরকম ছিল না। এই থ্রেটটা সে আমাদের সাথে আগেও করছিল, এইরকমই তো, এই তো বেয়াদব তো এরকমই। আরে ও বিয়ে করার পর আমার মেয়েটাকে শান্তি দেয় না, বিয়ে করার পর ওরা ওই যে ওর বোন ছোট একটা আছে ওইটা বেয়াদব, বড় একটা আছে ওইটা আরেক বেয়াদব, ওর ফ্যামিলি সবচেয়ে বেশি খারাপ। তুমি কোন জন্মে পূর্ণ করছো, তুমি চলে আসছো। হ্যাঁ, আমরা তো জানি, দেখতেছি তো আমরা, এই যে তোমার ইয়েতে দেখি তখন ওই যে ওর বড় বোনের, ওর বোনের আর কি ইয়া সুজাতা বলে যে ওর সুজাতার মেয়ে, সুজাতার মেয়ের ওই মেয়েটার নাম জানি কি একটা, ওই মেয়েটার ছোট হবে বয়স, আমার সৃজনী ছোট হবে, আমার মেয়ে ছোট হবে তুমি। ও আরে ওকে তো হংকং থেকেও লাত্তি মেরে বাই করে দিছে, যে হংকং কোন একটা মেয়েকে প্রেগনেন্ট করে চলে আসছে, যখন ওই মেয়েটা ফেসবুকে ছড়াছড়ি করতেছে অমুক জায়গায় বাড়ি, অমুক জায়গায় এই এই করতেছে, এগুলো সব ওর বৌদি আমাকে বলছে, ফোনে বলছে, এবং ওর বৌদি আমাকে সবকিছু পাঠায় কোন জায়গায় কি করে গুন্ডামি করে। ওর বিয়ের আগে ওর বৌদির সঙ্গে সম্পর্ক, বৌদিকে দেখতে গেছে যে বুঝছো, ওর বড় ভাই দেখতে গেছে, পছন্দ করছে ওর বড় ভাইয়ের বউকে, ও অসম্মান করে এঙ্গেজমেন্টের দিন ওদের বিয়ে এঙ্গেজমেন্টটা ভেঙে দিতে চাইছিল, এমন বিয়ে আদব। বলছে এই মেয়ে জন্য ভালো হবে না, এই মেয়েকে অন্য একটা ছেলে জড়াই ধরে কান্নাকাটি করছে, এই করছে সেই করছে, তখন ওর ভাই কি করি, হ্যাঁ এটাই স্বাভাবিক বলে। হ্যাঁ তারপর ওর মাটা বউয়ের বিপক্ষে, মানে ওর বড় ভাইয়ের বউ খুব খারাপ, এই খারাপ সেই খারাপ, কোনো কিছু ভালো না। হ্যাঁ খুব টাকা দিচ্ছে না, ওই ওই মেয়েটা খুব ভালো। আসল কথা হচ্ছে ওরাই খারাপ, যে আমার মেয়ে যখন প্রথম প্রথম, আমার মেয়েও নিশিও নিশিও প্রথম প্রথম ওদেরকে ভুল বুঝতে, সুজিতের বউকে ভুল বুঝতে, বলে যে মা এরকম কেন এই কেন সেখানে, যখন আমার মেয়ে বউ হয়ে গেছে, যেদিন গেছে তারপর দিন থেকে ওর আচরণ গুলো দেখতেছে, বলেছে না মা আমার আমার জাল তো অনেক ভালো। ওরা বোনের মতন ছিল, বন্ধুর মতন ছিল, যে 6 মাস আমার মেয়ে এই পৃথিবী মানে ইয়াতে ছিল, বাংলাদেশে ছিল, 6 মাস পর তো সে আবার ইন্ডিয়াতে ও নিয়ে গিয়ে না তার বাচ্চাটা নিয়ে গিয়ে ওর উপরে ভরসা করে আমি মেয়েটাকে দিচ্ছি, যে ও নানা রকম ভুলভাল চিকিৎসা করে অল্প টাকাতে গিয়ে মাপ চাইয়ে গরিব বলে ভিখারি বলে চলে চলে আসছে, নানা রকমের চিকিৎসা করে, ফালতু চিকিৎসা করে। 1 মাসে 6 টাকা কেন কেউ দেয়?
আমি অনেক ডাক্তারের কাছে পরামর্শ করছি, বলে যে 1 মাসে দেয় যে একটা কেমো, 28 দিনে নাহলে 22 দিনে একটা কেমো দিয়েছে। ও 1 মাসে দিছে 6টা কেমো, 5টা কেমো আমার মেয়ে নিছে, আর একটা কেমো নিতে পারে নাই। কেমো কি জিনিস ওইটাও তো আমি চিনতাম না আগে। কেমোটা যে কি জিনিস, কি ওষুধ, ওইটাও তো চিনতাম না। ও আমাকে বলতেছে মা 1 মাসের মধ্যে চিকিৎসা করে নিয়ে চলে আসবো, এই ওষুধটা দিলেও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ও তো এখান থেকে নিয়ে গেছে ওকে অপারেশন করার জন্য, আমি এখানে অপারেশন করার জন্য রেডি হয়ে গেছি। ও যে ডাক্তার, মহিলা ডাক্তার, প্রথম যখন আমাকে বলতেছে মা নিশিত জানে বুকের মধ্যে কি হয়েছে একটা দেখেন, ওর বাবার ব্যবহারে, ওর মার ব্যবহারে ওদের বাড়িতে আমি যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলাম। ওই বিয়াদবের মা বাবার নানা রকমের কথা বলতো। ও মনে করতো ওর ছেলে থাইল্যান্ড থেকে আমাদেরকে নানা রকমের জিনিস পাঠায়, খাবার পাঠায়। আমি আমার মেয়ের জন্মদিন সেলিব্রেট করতে গেছে, প্রতি বছর আমার মেয়েকে কেক কাটি, জন্মদিনে অনুষ্ঠান পালন করি। আমি ওগুলো নিয়ে ওদের বাড়িতে আমার ঘর থেকে আমার টাকা দিয়ে আমার মেয়ের জন্য গিফট নিয়ে গেছে। ওরা যখন জন্মদিন পালন করতে যেন থাক গিয়ে আমার মেয়ে, আমার তো 3টা মেয়ে, ওটাই হচ্ছে আমাদের সম্পদ। আমাদের আর টাকা পয়সার কি দরকার, আমার মেয়েরাই খুশি হলে আমি খুশি। এই জন্য আমি কি করছি, নিজের টাকা খরচ করে কেক, গিফটের মানে ইয়ে সবগুলো নিয়ে গিয়ে ওখানে বেলুন টেলুন সব নিয়ে গিয়ে সুন্দর করে কেক কাটিয়ে গেছি। আর ওর বাবা মরে গেছে, মরে গিয়েও আমি যে কোনো কথাগুলো, এগুলো তো মিথ্যা কথা বলো, ও আসে ইয়ে করবে। ও আমাকে বলতে, ওর ওর বড় মেয়েকে বলতে, দেখছিস দেখছিস ওর বাবার টাকা আছে দিতে, এখানে এসে জন্মদিন পালন করতেছে, তোরা পারবি, তোর বাবার তো টাকা নাই। আমাকে বলতেছে এরকম। আমি যখন কেক কাটতে ওর বাবাকে ডাকতে, ওর বাবা অসুবিধা হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে, আরে না রাখিবেন। আমি আর ডাক্তার, ওর মা বলতেছে বল থাক ডাকিয়েন না। তারপরে কেকটা খেতে ওই যে গেছি, আর ওদের বাড়িতে যায়নি। রুজিত আমাকে ফোন করে ঠাইলে থেকে বলতেছে মা নিশি জানি বুকের মধ্যে কি জানি একটা হয়েছে। তা আমি বলতেছি না, এর আগেও একবার একটা একটা ডাক্তার দেখাইছি, আর আমার মেয়ে তো সব কথা ওকে বলতো। ও নানা রকমের কথা বলে। মানে আমাকে বিশ্রী বলতেছে সুস্মিতার নাকি দাঁত ব্যথা, আমাকে প্রশ্ন করতেছে, বলে মা আপনি তো নিশিকে ডাক্তার দেখায়? হ্যাঁ, ডাক্তার ওকে চেক করছে, ওইটাতে দোষ হয়ে গেছে। আবার একটা মহিলা ডাক্তার দেখাইয়ে, তখন আমি ডাক্তারকে বলছি, ওটার নাম আমি কি জানি ভুলে গেছে, যে ওই ডাক্তারকে চেক করে বলতেছে যে ওটা এখনো বয়স অল্প, ছোট্ট একটা অপারেশন করতে হবে। আমি বলছি জিজ্ঞেস হচ্ছে আমি ওইটা কি হয়েছে, যে বলে যে না ওইটা কি, আমি কি ওইটা কি টিউমার, বলতেছে না ওটা এক ধরনের একটা কি, মানে কিছু না, ওটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। 45,000 না 35,000 টাকা লাগবে বলছিল, বুঝছো এই। তা আমি বলছি ঠিক আছে। তা আমাকে বলছে কোন তারিখে করবে না করবে। এখন ওকে ফোন দিয়ে বলছে না আমি আমার বউকে ওখানে করাবো না। আমি এখন ও ওই যখন পুরুষ ডাক্তার ওইটা দেখতে বলছিল, তখন বলছে, কালকের মধ্যে আমার বউয়ের জন্য আমি পাঠাবো, কি বলে যে বিদেশ থেকে কি কাগজ পাত্র পাঠাবে, ওকে নিয়ে যাবে, ঠেলে নিয়ে গিয়ে সে চিকিৎসা করবে, এই করবে সে করবে। এগুলো বলার পর ওই মহিলা ডাক্তারে দেখাইছি, তো বলছে এইরকম অপারেশন করতে হবে। এরপরে যখন ওকে জানাচ্ছে, বলেছে থাক এখন দেখাতে হবে না, আমি ওকে নিয়ে আসবো, আমি ইন্ডিয়াতে নিয়ে যাবো। তো এখন ও এসে যদি ওর বউকে ইন্ডিয়াতে নিয়ে যাবে বলে, আমি ওখানে ওরকম চিকিৎসা করতে পারতেছি? ওকে আমি বলছি আমি কি 45,000 টাকা না 35,000 টাকা লাগবে, এরকম এরকম একটু অপারেশন করলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলতেছে। বলেছে না আমি আসতেছি, এখন অপারেশন করিয়েন না। সঙ্গে সঙ্গে ও তারপর দিন কাগজ পাঠাইয়া করে, তারপর ও চলে আসছে 1 দিন পর না 2 দিন পর। বলে যে আপনারা এগুলো ইন্ডিয়াতে যাওয়ার জন্য, ভিসার জন্য রেডি করেন। তো এখন আমি তো জানি না যে আমার মেয়ের এত বড় ঘটনা হবে। তো এখন ইন্ডিয়াতে সবাই মানে গলা কেটে, গলা অপারেশন করে ঠিক হয়ে যায়, পেট কেটে পেট ঠিক হয়ে যায়, তাহলে আমার মেয়ের ছোট্ট একটা জিনিস, এটা অপারেশন করে ফেললে তো ওটা ঠিক হবে, আর ওটা তোমার পুরো বেস্টটা কোনো কেটে ফেলতে হবে না। তার মধ্যে ঠিক আছে তাহলে ইন্ডিয়া নিয়ে যেতে হবে, মেয়ে তো ভালো হয়ে আসবে। আমি ওর কথা বিশ্বাস করে আমি আমার মেয়ে ওর সাথে দিচ্ছি। আমি যদি জানতাম আমার মেয়েকে ও নিয়ে গিয়ে ভুল চিকিৎসা করবে, ওর বাবা নিশি বাবা বলতেছে যে, বলে যে ওকে ব্যাঙ্গালোর নিও না, ওকে ইয়েতে নিয়ে যাও, কি জানি বলে যে সেকনাই নিয়ে যাও। বলে যে না বাবা সেকনাই না, ব্যাঙ্গালোর ভালো চিকিৎসা আছে। আমাকে এসে বলতেছে যে থাইল্যান্ড থেকে এসে বলতেছে, বলে যে মা আমার কাছে তো শুধু 50,000 টাকা। তো তুই 50,000 টাকা নিয়ে কোন সাহসে ইন্ডিয়াতে চিকিৎসা করতে নিয়ে যাবি? তা তারপর আমি আর কিছু বলি না, আমি কিছু ঠিক আছে 50,000 টাকা হলো না, আমার ব্যাংকের মধ্যে যে টাকা পয়সা যেগুলো আছে, এগুলো তো আমার মেয়েদের জন্য, আমার মেয়েদের চিকিৎসার জন্য। যদি এগুলো না লাগে তাহলে এই টাকা দিয়ে আমি কি করবো? আমি আমার টাকার মধ্যে যা আছে সব টাকা ওকে দিয়ে দিছি। আমার মেয়ের গলার, হাতের, কানের সব এঙ্গেজমেন্টের একটা ডায়মন্ডের আংটি দিয়েছে, অহংকার করে বলতেছে ওটা সে বিক্রি করতে দেয় নাই। আমি সব বিক্রি করাই ফেলছি। আমাদের বাড়ি থেকে যা দিচ্ছে, সোনা রূপা গলার ভরি ভরে যা গহনা দিচ্ছে সব বিক্রি, ওর হাতে নিজে বিক্রি করছে। আর আমার ব্যাংকে যা টাকা ছিল সব টাকা উঠাই আমি তার হাতে তুলে দিছি। এগুলো দিয়ে আমি তারা পাঠাই দিছি ব্যাঙ্গালোর। ওখানে গিয়ে বলতেছে যে এরকম টাকা লাগবে, ওইরকম টাকা লাগবে। মাসের কে মাস বোনাস পাইলে ওগুলো দিতাম, বেতন পাইলে ওগুলো দিতাম। আমার দেবররা এখান থেকে দিত। আমার আশেপাশে যারা আছে 20,000 40,000 50,000 সব টাকা আমি ওর শুধু মানি অর্ডার করতাম, যে চিটাগার মধ্যে কোন জায়গায় একটা ইন্ডিয়ান টাকা মানে পাঠাই হুন্ডির মাধ্যমে, এখানে দিলে ওরা ওখানে পাই, এরকম সিস্টেম আছে। ওখানে গিয়ে আমি টাকা পাঠাইছি। আমার দেবররা ফ্রান্সে আছে, ওখান থেকে আমার বাসুরের ছেলেরা আছে, ওরা পাঠাইছে। আমার দেবররা পাঠাইছে। কানাডা আমার দেবর 2টা আছে, ওরা ওখান থেকে পাঠাইছে। আমেরিকা আছে আমার দেবরের মাসিতো ভাই, আমার দেবরের মামতো ভাই, ওখান থেকে পাঠাইছে। ওর বৌদি ছিল, তো ওর বৌদিকে আমি বলছিলাম। এরপরে আবার ফ্রান্স থেকে আমার এখানে আমার এই দেবরের মেয়েকে বলছে, মেয়ে জামাইকে বলছে, ওখান থেকে ও টাকা পাঠাইছে। শুধু টাকা পাঠাইতে আছে আর ও খরচ করতে আছে। ওর নিজের মুখে আমি বলি, ওর নিজের মুখে নিজে স্বীকার করছে, ওর মাকে বলছে যে 18 লক্ষ টাকা আমাদের কাছ থেকে পাইছে। যে
18 লক্ষ টাকা কি আমাদের কাছে আছে? 18 লক্ষ টাকা তো আমাদের কাছে নাই। 18 লক্ষ টাকা আমার আত্মীয় স্বজনে দিছে যে, ও নিজের মুখে স্বীকার করছে। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মানুষ, আমরা কি 18 লক্ষ টাকা দিতে পারবো? তাহলে আমার চারপাশের আত্মীয় স্বজনরা মিলে সবাই দিচ্ছে যে 18 লক্ষ টাকা, বলে যে নিশির আত্মীয়র মধ্যে ও নিজের মুখে নিজে বলছে, স্বীকার করছে। কিন্তু ও এখানে, আমি যে এখানে স্ক্যান করে করে ঢাকায় ওকে ডাক্তার দেখানোর জন্য, ঢাকা একটা অ্যাপোলো হসপিটালে একটা ডাক্তারের সাথে আমরা ফোনে কথা বলতেছি, কনফার্ম আছে, ওর সাথে কথা বলতেছি। ও যে ওখানে চিকিৎসা না করে অর্ধেক চিকিৎসা করে এখানে নিয়ে আসছে যে, ও বলছে যে আরেকটা কেমো এখানে আসলে দিবি, আমার মেয়ে এখানে আসলে ভালো হবে। ও এখানে অনেক কিছু করছে ওর সাথে। আমি এই জন্য আমার মেয়ে, আমি এখন যদি সবকিছু বলিও কি আমার মেয়ে কি আর বাঁচাতে পারবো আর আনতে পারবো? এর জন্য কোনো কিছু বললে আমি আর কারণ দিই না। ওর বংশগত কারোর সাথে আমি যোগাযোগ করি না। কারণ আমার মেয়ে যখন মরে গেছে ওর সাথে তার ঝগড়া করিয়া পাবো না। যতদিন বেঁচে আছি ততদিন বলছি যে আমার মেয়েকে আমি বাঁচাতে চাই, চেষ্টা করতেছি। তারপরও আমি চেষ্টা করছি সবার কাছ থেকে টাকা নিয়ে আমি আমার মেয়েকে ঢাকা নিয়ে যাবো। ওরা জানো ও কেমন বিয়াদ, আমার এই অসুস্থ মেয়েকে পর্যন্ত ওরা গায়ে হাত তুলছে, মারছে। আমার শিশুর মতো হয়ে গেছে যে আমার মেয়ে উঠতে পারে না, বসতে পারে না, এরকম অসুস্থ করবে কেমো দিয়ে। একটা মেয়েকে 1 মাসে একটা কেমো দেয়, 22 দিন বা 28 দিনের মধ্যে একটা কেমো দেয়। 6টা কেমো দেওয়া খেলা কথা, 6টা কেমো দিয়ে আমার মেয়েটা একদম হাড়টা গুঁড়া করে ফেলছে না। আর ও এখন লাইভে এসে নানা রকমের কথা বলতেছে। ও আজকে আমাকে একটা ভিডিও দিছে। আমি তো ওর বংশের মধ্যেও দেখি না কে কি করতে চাচ্ছে, আমি এগুলো দেখি না। ও এখানে বলতেছে যে আমি নাকি কি করছি, কি বলতেছে সামনাসামনি বলে জাড়া দিয়ে পিটাবো, ভয় আমার শ্রাবন্তী একমাত্র, আমি বলে একমাত্র শাস্তি তুমি দিতে পারবে যে, কারণ তোমাকে সে দেশে পুরো পৃথিবীর কাছে কালার করে ফেলছে। আমাকে কালার করবে বিদায় আমি আমার মেয়েকে দিতে বাধ্য হয়েছি যে। তো আমার মেয়ে তো মারা গেছে, এখন মরে গেছে, মরা মানুষ নিয়ে তার যুদ্ধ করতে পারবে না। ও যদি বেঁচে থাকতো তাহলে ওর সাথে আমি যুদ্ধ করতাম। এখন যুদ্ধ করতে পারবে তুমি, কারণ সবার থেকে টাকা নিয়ে ওকে দিছি যে। আসার সময় গাড়ি ভাড়া পর্যন্ত নাই যে আমি তারপরও দিছি। এখানে আসি নাকি ও আমাকে এইভাবে বুঝাইতেছে, মা মানে এত মিথ্যা কথা সাজাই বলতে পারো যে, বলতেছে মা এখানে আসলে ওর আরেকটা কেমন আছে যে ওইটা দিলে, মানে আরেকটা ইনজেকশন আছে ওইটা এখানে দিলে নাকি ঠিক হয়ে যাবে। এভাবে বলছে ও। আমি আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য ওর পিছি ইম্পোরিয়াম হসপিটাল পর্যন্ত গেছি। সে আমার মেয়ে শ্রাবণ থেকে বলতেছে যে আমি তো জানি না, বলো যে তোমার বোন মারা গেলে আমাকে কি কেউ আর মেয়ে দিবে? ও তো ছোট, ও তো বুঝে না তখন, এখন ও আর একটু ম্যাচিউর হয়েছে, তখন তো ছোট, মেট্রিক পরীক্ষা দিয়েছে, তখন বলতেছে যে কেন দাদা আপনাকে দেবে না কেন? তো ও নাকি বলতেছে আমার মেয়ে আমাকে পরে বলতেছে তুমি কি আমাকে বিয়ে করবে? ও মাথাটা নিচু করে আসছে, আর কিছু বলে নাই, লজ্জাই। কারণ ওর বড় বোনের জামাই, ও বলছে যে আমি তোমার বড় ভাই, সুস্মিতা যেমন আমার বোন তুমিও আমার বোন। তাহলে সে জায়গায় ও যখন বিয়ের প্রস্তাবটা ওকে দিছে, ও লজ্জা লাগবে না? মাথাটা নিচু করে আছে। এখন সে আমাকে বলতেছে না যে আমি কষ্ট পাবো, আমি কষ্ট পেয়ে আমার বড় মেয়েকে বলবো ও কষ্ট পাবে। কাউকে কিছু বলতেছে না। আমার মেয়ে 20টা বুকের মধ্যে চাপা দিয়ে আমাদের সাথে কথা বলতেছে, কিন্তু ওর সামনে যাচ্ছে না। তখন ও তো আমাদের ঘরে 5-6 দিন ছিল বুঝি। তা আমার মেয়েকে নিয়ে 3 দিন আমরা এমনি রুমের মধ্যে বলতেছিলাম, আর 3 দিন ঘরের মধ্যে ছিল। তারপর আমরা আমেরিকা চলে গেছিলাম 10-15 দিনের জন্য। তখন আমি নিশিকে শ্রাবন্তীকে বলতেছি কি রে, তো দাদা একটা টিভি রুমের মধ্যে সোফার মধ্যে ড্রয়িং রুমে একা একা বসে আছে, তুই ওখানে গিয়ে একটু বসতে পারিস না? তো তার সাথে একটু কথা বলে মুখটা কালো করে আছে, তুই দিদি বসুক। আমি তো জানি না আমার মেয়েকে সুস্থ করে, আমার মেয়ে আমার হাতে ছোঁয়া পেয়ে আর একটু সবল হয়ে উঠছে, সুস্থ হয়ে উঠছে। আগে তো পাটা পর্যন্ত বাড়াতে পারে না, আমার মেয়ে আমার হাতে ছোঁয়া পেয়ে হাত পা লাড়াতে পারছে, উঠে বসতে পারছে, এমন হয়েছে। এরপরে তখন ও বলতেছে না আমি যাবো না, আমাকে বলতেছে এরকম, বলেছে তুমি যাও। তা আমি আর কি জানি, এটা এরকম করতে করতে মানে 3 দিন এরকম, 3 দিন এরকম করে 6 দিন পরে আমি আমার মেয়েকে নিয়ে ইম্পোরিয়াম হসপিটালে চলে গেছি। ওখান থেকে আবার চিটাং মেডিকেলে ভর্তি করাইছে। ও যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে দিক দিয়ে, কিন্তু ও যেটা বলতেছে ওইটাই বিশ্বাস করতেছি। কারণ আমার মেয়েকে তো আমার বাঁচাতে হবে, এখন ওকে তো আগাতে পারবো না, এই জন্য ওকে কিচ্ছু বলি না। ও দোষ করলে কিছু বলে না। ওইখানে মেডিকেলের মধ্যে অনেক মেয়েদের সাথে নানা রকমের ফ্ল্যাট করে চলতেছে। আমার মেয়ে আমার দিকে তাকা, আমি আমার মেয়ের দিকে তাকা, কিছু বলতেছি না, কারণ আমার মেয়ে তো অসুস্থ। এখন আমি কি বলবো? আমার মেয়ে আগে সুস্থ হোক, তখন ও যদি কারোর সাথে কোনো ফ্ল্যাট করে তখন তো আমি প্রতিবাদ করতে পারি। এখন তো আমার মেয়ে অসুস্থ, আমি কিছু বলতে পারতেছি না। আমার পাশের রুমের পাশে যে ব্যাটা আছে, ব্যাটের মধ্যে মেয়েরা আছে, ওদের সাথে সে ফ্ল্যাট করতো, যে ওদের সাথে সে কথা বলতে পারে। আমি কিচ্ছু বলতাম না। আমার মেয়ে আমার দিকে তাকাইতো, আমি আমার মেয়ের দিকে। এরকম করে 15 দিন চলে গেছে। ওরা বলছে যে 1 মাস 15 দিনের মধ্যে, 1.5 মাসের মধ্যে ওই মেয়ে মারা যাবে। তাহলে ওদের মধ্যে যদি কোনো কিছু না থাকে ওরা কিভাবে বলতে পারে একটা মেয়ে ক্যান্সার রোগী তো মরবে মরবে? বলে 4 বছর থাকে, 4 বছর থাকে না? হ্যাঁ, তাহলে ওরা কিভাবে নির্দিষ্ট করে বলতে পারে? আমার মেয়ে বিয়ে হয়ে 6 মাসের মধ্যে রোগ ধরা, 6 মাস পর রোগ ধরা, 6 মাসের মধ্যে মারা গেছে। 6 মাসের মধ্যে আমার মেয়েটা মারা গেছে। তাহলে এটা মা মেয়ের মধ্যে কোনো কিছু না থাকলে এগুলো আমি ভগবানের পায়ে দিছি। আমি বলতেছি বুদ্ধ, আমি তো সইতে পারতেছি না, আমার ব্যথাগুলো সব আমি তোমাকে দিছি। তুমি যদি সহ্য করতে পারো তাহলে তুমি রাখো, সহ্য করতে না পারলে তাহলে তুমি ওইগুলোর প্রতিবাদ করিও। এখনো লাইভ এসে বলতেছে, সেই বলতেছে ওই কুত্তার বাচ্চার মুখের মধ্যে কে ইয়া করবে যে, ঘৃণা লাগে ওর সাথে কথা বল, চেহারা দেখলে আমার ঘৃণ লাগে যে। আরো বলতেছে আমার মেয়ে এগুলো। তারপর ওর বৌদি আমাকে বলতেছে আর কি, বলেছে এগুলো যদি সে কি বলেছে মা আমরা মা মেয়ে, এখন কি বলবো? ও যে এইভাবে কথাগুলো বলতেছে এগুলো লজ্জার বিষয়। এখন তা আমি বলেছি কি
তো বলছে আমি বলে যে আমি আসলাম সাথে, তা আমি কি ও যে শারীরিক সম্পর্ক করে না, আমি যে আমি আর মা আর মেয়ে, কিন্তু তারপরে তো আমার কথাগুলো বলতে হয়। তো ও যে এগুলো বলতেছে, তখন আমার আমার মেয়ে তো আমার সাথে এগুলো এগুলো নিয়ে গল্প করবে না, কিন্তু ওর বান্ধবী ওর বোনদের সাথে তো ওখানে গল্প করবে, যেগুলো সব জানে। ওর ওর হাতে যে মারা গেছে, ওর কারণে মারা গেছে, ওটা জানো। অল্প ওর টাকা পয়সা খাইয়া টাকা পয়সা নিয়ে গিয়ে ও হংকং, ওর ভাইয়ে টাকা দিচ্ছে না, ওর টাকা পয়সা না, ও ইনকাম করে না, কিভাবে সে তাড়াতাড়ি হংকং চলে যায় বলো? এসে সাথে সাথে ও বিয়ে করছে যে 1 লাখ টাকা 2 লাখ টাকা কিভাবে শোধ করে, কিভাবে শোধ করে? ও তো ডায়মন্ডের আংটিটাও বিক্রি করে নাই। ও কি এমন টাকা পয়সা, ওর ভাই তো আমেরিকা থেকে ওকে সাহায্য করতেছে না, তাহলে ও কিভাবে কিভাবে ইয়ে করে? ও টাকা পয়সা যদি না আমার, আমরা যে টাকা দিছি, আমরা রক্তর মতন রক্ত বিক্রি করা করে যেরকম করে কেটে কেটে যখন টাকা দিয়ে ওইরকম করে টাকাগুলো দিচ্ছে, ও ওই আমার টাকাগুলো দিদি সাত মারা যাওয়ার পর হংকং গেছে যে স্কলারশিপ দিয়ে, স্কলারশিপের টাকা কই পাইছে? আমার দিদি মারা গিয়ে চিকিৎসার টাকাগুলো নিয়ে স্কলারশিপের ইয়া করছে যে, তারপরে ও হংকং যেতে পারছে। আর হংকং থেকে ও টাকা দিয়ে তো স্কলারশিপটা নিতে হয়, তো ওই টাকাগুলো কোথায় পাইছে? হংকং থেকে ওর আমেরিকা যাওয়ার কথা ছিল, ও হংকং থেকে বাধ্য হয়ে ফ্রান্সে গেছে যে, কারণ ও হংকং এ একটা মেয়েকে প্রেগনেন্ট করে দিছে। এটা এখানে সবাই জানে, আমাদের গ্রামে এখন সবাই জানে, আর ওর বৌদিও জানে, ওর আপন বৌদি হংকং থেকে পালিয়ে আসছে যে, বাধ্য হয়ে হংকং থেকে পালিয়ে আসছে যে। ও না হয় ফ্রান্সে যাওয়ার মানুষ না, ও ফ্রান্সে বিবাহিত মেয়ের সাথে ওর ঝামেলা হয়েছে, এটা তুমি জানো? গ্রামের মধ্যে এসে ওর বাজে কথা, ও হচ্ছে নোংরা ছেলে, সবচেয়ে নোংরা। বাঁশকালির মধ্যে যদি কোনো একটা নোংরা ছেলে থাকে, ওর মতন নাই, ওর মতন নাই। আমরা বেশি পাপ করছি, আমাদের ফ্যামিলিটা সবাই বেশি পাপ করছি। পাপ না করলে এরকম আমার এত ভালো মেয়েটা ওর হাতে তুলে দিতাম না, আমাদের ফ্যামিলিটা তো ধ্বংস হয়ে যেত না। আমার মেয়েটাকে আমি কত জায়গায় চাইছি যে আমি, ও দিতে দেয় নাই, যে এইটা বলছে সেইটা বলছে, এইটা করছে সেইটা করছে। আমি শয়তানের হাতে, শয়তানের মোহ পড়ে গেছে, যে এমন মিথ্যা কথা বলতে পারে, মানুষকে এমন ভাবে পটাইতে পারে। ওর মা, ওর ফ্যামিলির সবাই, একটা মেয়ে জলযন্ত্র মেয়ে ওরা মেরে ফেলছে। আরে ওই বেয়াদব মেয়ে, আমার মেয়েকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে, আমার মেয়ে তো অসুস্থ, উঠতে পারে না, বসতে পারে না, ওই বেয়াদব মেয়ে ওইখানে ঝগড়া করতেছে আমার মেয়ের সাথে, আমার সাথে ঝগড়া করতেছে। ও আমি তাই কি করছি, রাত্রে বেলাটা ও আমার নিশির সাথে থাকতাম, কারণ পায়খানা গুলো কেউ কোসাইতো না, পায়খানা করলে কেউ কোসাইতো না। আর সকালবেলা হলে আমি আমাদের বাড়িতে চলে আসতাম, আমার মেয়ে যে জ্বরটা হয়েছে এই জন্য, শ্রাবন্তীর এই জন্য ও রান্না বান্না করতে পারতো, সকালে এসে ঘরে করতাম। রাত্রে বেলাটা ওখানে সকালবেলা যা পায়খানা পসরা যেগুলো করে টরে আস্তে করে চলে আসতাম, আবার বিকাল 4টা হলো ওদের বাড়িতে চলে যেতাম। আমার মেয়ে অসুস্থ থাকার পর ওরা অত্যাচার করছে, যে খাবার দেয় নাই, ভালো করে খেতে দেয় নাই, ভালো করে খেতে দেয় না, কি কারণে? পায়খানা করবে যে। আমাদেরকে যে আসা যাওয়া বন্ধ করে দিছিল, 1 মাস 15 দিন পর্যন্ত ওদের ঘরে আসা যাওয়া বন্ধ করে দিছিল। একটা পাখি আমাদের ফুকপাড়াতে একটা কোনো পাখি পর্যন্ত ওদেরকে দেখতে যেতে নিষেধ করে দিছে, এরকম করে দিছে যে বিচারে। মানে ওই আমার মেয়ে, আমি নাকি ঝগড়া করতেছে, এই করতেছে, এই করতেছে, তো তুই আমার মেয়েকে ভালো করে চিকিৎসা করিস না, আমি বলবো না, আমি ইয়ে করবো না? এই জন্য মানে নাটকীয় অনেক কিছু করছে, এ অনেক কিছু করছে, শেষ পর্যন্ত পারে নাই, শেষ পর্যন্ত পারে নাই। আমার মেয়েকে আমি সকালে নিয়ে গেছি, আমার মেয়ে সন্ধ্যার সময় মারা গেছে। ও ও ও আমার মেয়ের আশেপাশে ছিল না। আমার মেয়ে মরার 4টার দিকে বলতেছে, মা একটু রুজিত কোথায় একটু দেখো, কিচ্ছু বলবা না। তা আমি ফোন করবো যে তুমি কোথায়, বলছো আমি একটু আসতে, বাইরে অনেক দূরে, আমাকে বলতেছে। আমি আর কিছু বলি নাই। আমার মেয়েও আমাকে বলছে মা কিচ্ছু বলে নাই, তাহলে আমার মেয়ে হয়তো জানা হয়ে গেছে আমার মেয়ে মারা যাবে, আমার মেয়ে মারা যাবে, তুমি একটু করে মানে ও কোথায় একটু জানতে চাইছিল। যখন মারা গেছে তখন তো আসছে, আমি তো কান্নাকাটি করতেছি, যখন ধোয়ানোর জন্য নিয়ে যাইতেছে, ও কলে নিতে, ও এমনি ধরতে জানি না, ও ধরতে পারবে না, কারণ আমার মেয়েকে ও কোলে নেয় না, ও কোলে নিলে নাকি ওর কোমর ব্যথা হয়ে গেছে, ওকে ধরবে ধরতে দিবে না, কেউ ধরতে দিছে দেয় নাই। বাইরে হয়ে নিয়ে আসছে, আমি স্নান করাতে আসছি, আমি যখন স্নান করতে আসছি, আমার আমার জালেরা আছে, ওরা আসতেছে, ওদেরকে সে আমি কেন, ও স্নান করাবে, আসো সবাই মিলে স্নান করাই, তো সবাই মিলে স্নান করাইছি। এখন তো ও তো দাঁড়াইছে। এরপরে ও যে সাজাবে অনুমতিটা আমার কাকি শাশুড়ি, একদম সবার ছোট, ওই যে এমিলি বড় ঘর বলে, যে এমিলির মা বলে, যে ও আমাকে বলতেছে যে, বলে যে মা, বলে যে রাগ করিস না, বলে যে ওরা তো স্বামী স্ত্রী হয়েছে, বিয়ে তো তোর মেয়েকে দিছিস, একদিন এলা হলে ওর সংসার করছে, ওকে সিন্দুর লাগানোর দায়িত্ব, ওই অধিকারটা একটু দে। হ্যাঁ, বলে যে মুখ আমি ও চাইতেছে আমার মেয়ের মুখের আগুনটাও নাকি ও দিবে। খবরদার, তারপর সবাই বলতো তুই কি ছেলে নাকি, তুই কি ওর কি, তুই কি জন্য মুখে আগুন দিবি? বলে যে তোকে শুধু মতি সিন্দুরটা করানোর জন্য, কাপড় চোপড় আমি স্নান করে আস্তে আস্তে ও কাপড়, মানে কাপড় ওরা কাপড় চোপড় যারা যারা ওকে একলা পারবে সবাই পড়াইতেছে, ও মানে একটু সিন্দুর লাগাই দিবার এই দায়িত্বটা, এই অধিকারটা ওকে দিছে, আমার থেকে অনুমতি দিছে, যে আমি অনুমতি দিছে যে দায়িত্ব, তাহলে তো তাও আমি দিতাম না, তাও আমি দিতাম না। আমার মেয়েকে সে মেসেজ দেয় যে তোমাকে আমি বিয়ে করবো, তোমার মা বাবাকে বলো, ওই নির্লজ্জা বেহাই, ওর যদি ভালো হতো, তুই একটা তোর ভাই, তোর বোন তোর বোন জিয়ে ছোট, বয়সে ছোট, অনেক ছোট, তোর বোন জিয়েরও ছোট, তাহলে ওই মেয়েটা তোর কত সুন্দর একটা মেয়ে, ওর একটা কত সুন্দর লাইফ আছে, তুই কি কারণে মেসেজ দিবি শ্রাবন্তীকে? শ্রাবন্তীও বলতেছে, তো বলে যে তুমি তো, আপনি তো বলছেন যে সুস্মিতা আর আমি
আপনার বোন, সে আমার মেয়েকে উত্তর দেয় যে এক মার ফ্যাটের বোন তো না, এক মার ফ্যাটের বোন বলে না বিয়ে করা যায় না। আঙ্কির কথা বলেছে না। এই সমস্ত মানুষের সাথে কথা বলি, এগুলো এগুলো গাল পর্যন্ত খারাপ হয়ে যায়, এগুলো গাল পর্যন্ত, এগুলো নোংরা, এগুলো এটা তো নরকে কি আমরা কোন জন্মে পাপ করছি, এই পাপের কারণে ওইখানে গেছি, ডাস্টবিনে গেছি। যে এখন ও তো আমার মেয়েকে মানে বস্ত্রহীন করতে চাইছিল যেমন তোমাকে করছে। তখন এখন আমার মেয়ে 5 বছর আগে যদি বস্ত্রহীন করতো তাহলে তো আমরা সবাই মরে যেতাম, কারণ তখন ওইরকম সোশ্যাল মিডিয়াতে এরকম মানে ছবি দিলে এরকম হলে এখন যেভাবে একটা মানে তর্কাতর্কি শুরু হয়ে যায় ওরকম হইতো না, তাই না? তখন ওইরকম প্রচল ছিল না। এখন এগুলো যখন তোমারটা যখন ছাড়ছে তখন আমরা সবাই বলতেছি এই কারণ এটা কি কারণে করতেছি। হ্যাঁ, এটা তো তখন আমরা নিজেই বলছি, আমার মেয়ে শ্রাবন্তী বলছে আমি এগুলো সব এডিট করে বলছে ছাড়ছে, ও বিয়া হবে এরকম করে, এই মেয়েটা তো এরকম না, কি কারণে এই মেয়েটাকে এরকম নোংরামি করতেছে। ওর পায়ে তলে শিক্ষিত দেখায় যে শিক্ষিত কি স্থান, তুই যদি ভালো শিক্ষিত তাহলে বাংলাদেশে বাংলা লেখা বাংলা বলে দেখ, বাংলা করে বাংলা রিডিং বলতে পারবি কি নিয়ে? তুই সেই বিদেশে থাকো, তোমার মা নাকি বলতেছে যে তোমার মা নাকি তো তুমি বিদেশ থেকে আস্তে আস্তে আমার মেয়ে বড় হয়ে যাবে, ওইদিক দিয়ে তোমার মাকে বিলেন বানাইছি, আমাকে বিলেন বানাইছে। এখন আমাকে এগুলো এগুলো লাইফে এসে এগুলো বলতেছে কি কারণে? আমি হয়তো কোনো কারণে ওর কথাগুলো শুনবো, তখন উত্তেজিত হয়ে রাগারাগি করে ওদের সাথে কথা বলবো, ওর সাথে আমার ইয়ে পাইছে, আমি থো করে স্যাপ গুলো ফেলছে, আমি ওগুলো আর গালে নেবো না। হ্যাঁ, আমার মেয়ে মারা গেছে যে 5 বছর হচ্ছে, এই 5 বছরের মধ্যে তুই তো ওইখানে লেখছিস যে তুই এখনো বিয়ে করস নাই, তুই সিঙ্গেল লেখছিস। আমার মেয়ে মারা যাওয়ার পর তুই সিঙ্গেল লেখছস, তুই সিঙ্গেল লেখার পর তুই আমার মেয়ের কোনো একটা ছবি রাখছিস? সব ডিলিট করছিস। হ্যাঁ, তো কোন একটা মেয়েকে ফেসবুকে যদি ভালো লাগে দেখো, ওর সাথে একটু কথা বলে আমার মেয়েদের ছবি দিয়ে তুই ওদেরকে কাবু করস। হ্যাঁ, নির্লজ্জার মতন বিয়া হায়ার মতন করে কাবু করস। জান তোমাকে এখন তোমাকে তুমি তুমি তার হাতে শিকার। এখন এরপরে আরো কতজনের শিকার হবে? আমার মেয়েকে শিকার করতে চাইছিল, তোমার তো পারে নাই। এগুলো একমাত্র পারবে যে এগুলো একমাত্র পারবে যে তুমি, কারণ ও তোমাকে পৃথিবীর সবার কাছে পৌঁছাইছে খারাপ করে, নোংরা করে। এটা তো আমরা সবাই জানি যে ফেসবুক সবাই ঘাটে, যে জন্য বলেছে এটা করছে, এডিট করছে। তারপর তো সে তোমাকে নোংরামি করে তোমাকে সবার কাছে উপস্থিত করছে না। তোমার সারা জীবন একটা মানে চাঁদেরও কলঙ্ক আছে, তোমার জীবনে কোনো কলঙ্ক নাই, তোমার গায়ে সাদা গায়ে কোনো দাগ ছিল না, দাগটা সে লাগাইছে। এটার একমাত্র উদ্ঘাটন তুমিই করতে পারবা, তোমার ফ্যামিলি কি করতে। আমি কোন জন্মে পাপ করছি? আমার মেয়ে মারা গিয়ে আমাদেরকে উদ্ধার করে দিয়ে গেছে। আমার মেয়ে যদি ওই ফ্যামিলিতে থাকতো, আমার তিনোটা মেয়ে নোংরা হয়ে যেত, আমরা সবাই খারাপ হয়ে যেতাম। আমার মেয়ে মারা গেছে, ওই নোংরা ফ্যামিলি থেকে আমাদেরকে উদ্ধার করে গেছে। ওই ফ্যামিলিতে যাওয়ার যোগ্যতা কিন্তু আমাদের না। ও আমাদের ফ্যামিলিতে আমাদের বংশের মধ্যে আসার ছেলে না, বংশে আমাদের যোগ্য না তো। কিন্তু আমরা পাপ করছি বিদায় ওইখানে গেছে, যে পা দিছি, যে সমস্ত ফ্যামিলি ওর মুখের মধ্যে জুতা মারে দেওয়ার দরকার। একমাত্র আপনাদের সুবিধার্থে আমি লাইভে